আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ আয়োজিত ২৭ ধরনের বিতর্ক নিয়ে আলোচনার আজকের ষষ্ঠ পর্ব। এবং আজকে আমরা কথা বলবো প্রতিবাদী বিতর্ক বিষয়ে। আপনারা আছেন আমাদের সাথে এবং এই আয়োজনে আপনাদের যুক্ত হয়ে যাবেন এবং তার পাশাপাশি এই লাইভটা যারা দেখছেন আপনারা তো দেখছেনই, এবং তার পাশাপাশি আপনাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে আশা করি শেয়ার করে দেবেন। বরাবরের মতোই বাংলা বিতর্কের যে বৈচিত্র্যময় ধারা, সেই বৈচিত্র্যময় ধারাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতেই ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর এই আয়োজন, সাধারণ ধরনের বিতর্ক নিয়ে আলোচনা। এবং পূর্ববর্তী পর্বগুলোতে আমরা যে ধরনের বিতর্ক নিয়ে আলোচনা করেছি, দর্শক আপনাদের সাড়া পেয়ে আমরা সত্যি মুগ্ধ। এবং আহ এই প্যান্ডেমিকের মধ্যেও প্রযুক্তিগত কারণে আমরা আসলে একসাথে দিন শেষে হৃদয়ের বাঁধনেই একরকম মিলে আছি। ভাষার মাস ফেব্রুয়ারি শেষ হতে চলল এবং বাংলা ভাষায় আমরা মূলত বিতর্ক করে থাকি, এবং বাংলা ভাষাতেই যে আসলে বিতর্কের এত দারুণ দারুণ ধারা থাকতে পারে সেটি কিন্তু আমরা এই আয়োজনের মাধ্যমে জানতে পারছি। এবং এই আয়োজনটি আপনারা এখন ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর অফিসিয়াল ফেসবুক থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাদের এই আয়োজনটি আপনারা লাইভ উপভোগ করতে পারছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করি এভাবেই সাথে থাকবেন। এবং শুধু আমি না, আমাদের আয়োজনে আমাদের সাথে বরাবরের মতোই এই প্রতিবাদী বিতর্ক বা অন্যান্য যেই বিতর্ক নিয়ে আমরা আলোচনা করি, আলোচক হিসেবে আমাদের সাথে থাকেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ডিএস এর সাবেক সহসভাপতি এবং ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, তারেক আজিজ ভাইয়া। ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি। আজকে প্রতিবাদের ভাষায় কথা বলতে হবে, একটু চিন্তিত, কিন্তু একটি হারিয়ে যাওয়া বিতর্ক নিয়ে আজকে গল্প হবে, এটা একটা ভালো লাগছে। জি ভাইয়া, তবে প্রতিবাদের কথা বলতে আমরা আসলে কখনো চিন্তিত হতে চাই না, কেননা আমরা আসলে মুক্ত মনে প্রতিবাদ করাটাকেই পছন্দ করি, এবং সেটাই আমাদের আহ মনের যত কথা, সেই কথাগুলোর একটা দারুণ বহিঃপ্রকাশ ঘটায় ভাইয়া। আমরা আশা করি বিতর্কের মাধ্যমেও যে আসলে প্রতিবাদ করা সম্ভব এবং কত দারুণ ভাবে সেই প্রতিবাদটা আমরা করতে পারি, সেটি আমরা আজকের এই আয়োজনের মাধ্যমে বুঝতে পারবো। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, এবং আমার মনে হয় যারা আজকের এই আয়োজন দেখবেন তাদের জন্য ভাইয়ার কথাগুলো বুঝতে আরো অনেক 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 বেশি সুবিধা হবে। গত পর্বে আমরা বজ্র বিতর্ক নিয়ে কথা বলছিলাম, এবং ভাইয়া যেটি বলছিলেন যে আমি নিজেই খুব টেন্সড, আসলে কিভাবে এত কমপ্লেক্স জিনিস ওদেরকে বোঝাবো। বাট সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আহ ভেতর থেকেই যে প্রতিবাদটা আসে, সেই প্রতিবাদটাকে আসলে আপনারা যদি বাইরে দারুণ ভাবে প্রকাশ করতে চান, সেটার একটা সুন্দর প্রকাশ ভঙ্গি হতে পারে বিতর্ক। সেটি কিন্তু আপনার এই আয়োজনের মাধ্যমে জানতে পারবেন। বরাবরের মতোই আমাদের আয়োজনে দুটো পর্ব থাকবে, একটি হচ্ছে আলোচনা পর্ব এবং তারপরে থাকবে আপনাদেরই প্রশ্ন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো করবেন, আয়োজন কেমন লাগছে সেটি জানাবেন। কেননা আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসার কথাগুলো শুনতে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আপনাদের ভালো লাগার কথাগুলো আমরা যতই জানতে পারি ততই আমাদের আরো বেশি ভালো লাগে, আমরাও উৎসাহ পাই এই আয়োজনটিকে এগিয়ে নিয়ে যাবার। এবং এই আয়োজন সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে সেটিও জানাতে পারেন। এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। লাইভটি শেয়ার করে দিন এবং উপভোগ করুন। ভাইয়া আছেন বলুন, এবং কেমন কাটছে ২১-এর এই মাস? আহ, সত্যিকার অর্থে ভাষার মাস। আহ, আহ, মাঝে মাঝে খুব মানে একটু চিন্তিত হই, কিন্তু যখন এই ভালো সময়গুলো আবার সামনে চলে আসে তখন মনে হয় যে না, আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সেই কথাটি মনে পড়ে, রাত যত গভীর হবে, অন্ধকার যত বেশি হবে, দিনের আসলে তত কাছাকাছি আমরা থাকি। তো আমরা যখন দেখি যে না, বাংলা ভাষায় বিতর্ক করতে গিয়ে আমরা ইংরেজি শব্দের প্রচুর ব্যবহার করছি, আমরা মাঝে মাঝে বলছি যে ইংরেজি শব্দ ইউজ করবেন না, তখন আসলে খুব আমরা চিন্তিত হয়ে পড়ি। কিন্তু যখন এই ভাষার মাস সামনে আসে, বিজয়ের মাস সামনে আসে, তখন আবার এই বাঙালি যে চেতনা এবং বাংলা ভাষায় কথা বলবার যে আনন্দ, সেটি আবার হয়তো আমরা ফিরে ফিরে পাই। আর এখন তো আপনার গত বক্তব্যেই বুঝে গিয়েছি ফাগুন এসেছে, একই সাথে ভাষার মাসও এসেছে, আর বইমেলা হচ্ছে, একটি আনন্দ। আহ, সেটি নিয়েও কথা হবে ইনশাল্লাহ। ভালো আছি, আপনি ওভারঅল কেমন আছেন?
ওভারঅল ভাইয়া আল্লাহর রহমতে ভালোই আছি, এবং এই মাসটাও খুব দারুণ। এত আহ, এতগুলো দিবস আসলে এই মাসে আছে, এবং মানে দিন শেষে আসলে খারাপ থাকার কোনো কারণ খুঁজে পাই না ভাই। মন খারাপ হলেও হয়তো বা একটু বাইরে প্রকৃতির দিকে তাকালেও মনটা ভালো হয়ে যায়। আর ভাইয়া আমরা বিতর্ক নিয়ে আলোচনা শুরু করব। আহ আমি শুরুতে কি আপনি মানে আমরা সচরাচর যেটা করি ভাইয়া, শুরুতে আপনি একটা স্ক্রিন শেয়ার করেন, আজকেও কি সেরকম হবে কিনা? হ্যাঁ, যাবো, স্ক্রিনে যাব, তবে একটু প্রাসঙ্গিক আলাপ করেই তারপরে প্রতিবাদী বিতর্কে আসি। আপনি যে এরকম সবসময় শুরু করেন যে ভাই এটা আসলে কোন ধারার বিতর্ক, সেটি দিয়েই শুরু করছি, আমি প্রশ্নের অপেক্ষায় রইলাম না। প্রথমত এটি একটি প্রদর্শনীমূলক বিতর্ক, এবং আপনারা জানেন যে প্রদর্শনীমূলক বিতর্কের সবচেয়ে বড় কারিগর যারা বিতার্কিক, তারা যদি আসলে পরিপূর্ণ না থাকেন, তখন আসলে এই বিতর্কগুলা করা হয় না, তখন আসলে কিছুটা হারিয়ে যায়। আমরা যদি বলি যে প্রদর্শনীমূলক রূপক বিতর্ক হচ্ছে প্রতিবাদী বিতর্ক। আমরা এই শব্দ দুটাকে যদি ভাঙি, প্রদর্শনীমূলক বিতর্ক অর্থাৎ এখানে প্রদর্শনের জন্য কোন একটা বিষয়কে উপস্থাপনের জন্য এই বিতর্কটা করা হবে। আর রূপক অর্থাৎ যেই বিষয় অথবা চরিত্রগুলো নিয়ে বিতর্ক করা হবে, সেটি আসলে কোনো আহ, সমসাময়িক ঘটনা হতে পারে। খুব কমই পাওয়া গিয়েছে ভুক্তভোগী ব্যক্তিরা এই উক্ত বিতর্কে অংশগ্রহণ করেছেন, এরকম খুব কম পাওয়া গিয়েছে, কিন্তু অনেক সময় হয়, এরকম হয়। যেমন আমি যদি কোনো বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হই এবং সেটা নিয়ে যদি কোনো প্রতিবাদী বিতর্কের আয়োজন করে, তাহলে আমি সেটারই অংশ হতে পারি। তবে এই বিতর্কটির আয়োজন আমি বলবো যে অন্য সব বিতর্ক থেকে ভিন্ন। আমরা যখনই কথা নিয়ে আগাবো তখনই বুঝতে পারবেন যে তাৎক্ষণিকভাবে আয়োজন হতে পারে, প্রশাসন আপনাকে সহযোগিতা নাও করতে পারে, সেই জায়গা থেকেও বিতর্ক হতে পারে, যেহেতু প্রতিবাদের ভাষা হিসেবে এই বিতর্ক, সেই জায়গা থেকে চিন্তা করা। আমি যদি দুটি প্রাসঙ্গিক আলোচনায় যাই, আপনাকে প্রশ্ন করে শুরু করতে চাই, আপনার যখন খুব রাগ হয় তখন উত্তর দিতে কেমন লাগে? আমার ক্ষেত্রে যদি বলেন, আমি আসলে দুই ধরনের কাজ করি। এক হচ্ছে একদম উত্তর দেই না, চুপ হয়ে যাই। আর যদি আমি উত্তর দেই, তাহলে একদম ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট আমি দেখিয়ে দেই যে এই জায়গায় ঝামেলা, এবং আমি আমার পয়েন্ট গুলো খুব লজিক্যালি প্রেজেন্ট করে আমি চুপ হয়ে যাই। তার মানে আপনি তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারলে কিছুটা নিজের মধ্যে আত্মতৃপ্তি পান, তাই তো? একদম একদম। একদম একদম, ওই ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, হিট দ্য রড হোয়েন ইট ইজ হট। রডকে তখনই বাড়ি দাও যখন এটি গরম থাকে, কারণ বাড়ি দিলেই তখন রডটি আসলে যেই শেপে বা আকৃতিতে আপনি নিতে চান সেটিতে হয়। প্রতিবাদী বিতর্ক এই একটি জায়গা নিয়ে কাজ করে। কোনো একটি বিষয় যখন ঘটে, তখন সেটি জ্বালাময়ী যে অবস্থা, আপনি যেমন বললেন যে বিস্ফোরণটি তখন ঘটিয়ে দিলে অনেক ভালোভাবে ঘটাতে পারি, ঠিক প্রতিবাদী বিতর্কের এটি একটি অংশ, যে যখনই বিষয়টা ঘটে তাৎক্ষণিকভাবে এটিকে আয়োজন করা যেতে পারে, বা সেই সময়টিকে কেন্দ্র করে যখন মায়ের সাথে বন্ধুর সাথে ঝগড়া হয়ে যায় আপনার, তখন তাৎক্ষণিকভাবে যেভাবে বিস্ফোরণ ঘটান, আপনি প্রতিবাদ করেন অথবা আনন্দ প্রকাশ করেন, সেটা যেমন মানে অনেক গুরুত্ব বহন করে, সেটি আরেকটি বিষয়। আরেকটি যদি আমি বলি, একটু অন্য প্রসঙ্গেই যাচ্ছি, আপনি ধরেন যদি বলি কাউকে খুব পছন্দ করেন, আহ সে কোনো একটি সময় কোনো একটি গাছের তলায় আপনার সাথে কোনো একটি সময় কাটিয়েছিল, সেই গাছতলায় যদি আপনি যান, আপনি কি কখনো তাকে অনুভব করতে পারেন? আহ এটা ভাইয়া অবশ্যই। অবশ্যই। আমি যদি বলি যে যেই মানুষটি আপনাকে কখনো একটু সময় দিয়েছিল অথবা কখনো আঘাত করেছিল, সেই জায়গাটিও কিন্তু একটি স্মৃতি বহন করে, হয়তো সেই অবশ্যই। মানুষটি ওই সশরীরে নেই। প্রতিবাদী বিতর্ক সেটিকেও মানে সেটিকেও আমি যদি বলি অন্তর্ভুক্ত করে, অর্থাৎ যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে, সেই জায়গাটির সামনে দাঁড়িয়ে বিতর্কটি করা। একটু আগে যেটি বললাম, যে বিষয়টি ঘটেছে সেই বিষয়টিকে নিয়ে তাৎক্ষণিকভাবে বিতর্ক করা, প্রতিবাদ করা, এবং যে জায়গাটি নিয়ে ঘটেছে, যে জায়গাটিতে ঘটেছে, সেই জায়গাটিতে তাৎক্ষণিকভাবে বিতর্ক করা, প্রতিবাদ করা। এর মানে যদি উদাহরণ, কি ভাইয়া, এখানে ঐতিহাসিক কোনো ব্যাপারও যুক্ত হতে পারে? তবে প্রতিবাদী বিতর্ক খুব বেশি ঐতিহাসিক হবে না, কারণ আমি যেটি একটু আগে বললাম যে এটি আসলে যদি আপনার কষ্টটি আপনি 3 মাস পরে বলেন, তাহলে কষ্টটি কবিতা হয়ে যাবে, রাগ আর হবে না। আহ, যেটি হচ্ছে যে তখন প্রকাশভঙ্গি অন্যরকম থাকবে, আপনি তখন খুব ভালো মুডে থাকবেন, তখন আর মার সাথে হয়তো বা সেটা নিয়ে গল্প করবেন না। কিন্তু আপনি যখন ওই অবস্থায় কথা বলবেন,
তখন কিন্তু এটার প্রতিক্রিয়া খুব সচেতন ভাবে আসে। আমি যদি বলি যে একজন লেখক আজকে মারা গিয়েছেন কারাগারে, আহ, তাকে নিয়ে আজকের যে প্রতিবাদ, এটি যদি 3 মাস পরে করেন সেটি কিন্তু অনুভূতি একরকম থাকবে না। শাহবাগ জেগে উঠেছিল রাজাকারদের বিরুদ্ধে, যুদ্ধপরাধীর বিরুদ্ধে, তখন যেই অনুভূতিটা ছিল, আজকে কিন্তু সেই অনুভূতিটা এত প্রখর না। একুশের চেতনা যত 20-এর রাত্রে, 18ই ফাল্গুনের রাত্রে যতটা সক্রিয় হয়, সেটি কিন্তু অন্য সময় হয় না। খুব বেশি ইতিহাস কেন্দ্রিক হবে না, তবে খুব সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই প্রতিবাদী বিতর্কটাই হয়। আমরা যখন আগাবো তখন আপনি দেখতে পাবেন। আমার এই কথাটি দুটি উদাহরণে যদি যাই, যদি হলি আর্টিজানের ঘটনাটিকে নিয়ে আমরা প্রতিবাদ বিতর্ক করতে চাই যে না এই ঘটনাটি নেককারজনক, এই ঘটনাটি দুঃখজনক, তাহলে যেটি হবে, হয় হলি আর্টিজানের যেই সময় ঘটেছিল সেই 2 তারিখের রাত, সেই সময় বিতর্কটি হতে পারে। আরেকটি হতে পারে হলি আর্টিজান যেই ঘটনাটি ঘটেছিল সেই হোটেলের সামনে হতে পারে। একই সাথে রানা প্লাজাকে যদি আমি উদাহরণ হিসেবে নিই, রানা প্লাজার ওই অবস্থাতেই বিতর্কটি হতে পারে, অথবা রানা প্লাজা যেদিন ধসে গিয়েছিল সেদিন এই বিষয়টি নিয়ে বিতর্ক হতে পারে। অর্থাৎ প্রতিবাদের জন্য আপনার যে মোক্ষম পরিবেশ, পরিস্থিতি এবং স্থান, এই তিনটিকে বিবেচনা করে এই বিতর্কটি করা হয়। তবে এটির জন্য খুব যে প্রস্তুতি ওটি আপনি পাবেন না। পরবর্তী আলোচনায় আরো কথা বলবো। আপনার যদি প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে। জি ভাইয়া, দারুণ করে বললেন। তবে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু এটা রূপক ধর্মী বিতর্ক, আহ রূপক হিসেবে হিসেবে আসলে কারা থাকেন? কেননা আমরা জানি যে কোনো পার্টিকুলার ঘটনাতেই দুটো সাইড থাকে। একটা, আমি যদি বলি অপারেশন করে যারা, সেটা একটা সাইড, এবং ভিকটিম যারা থাকে তারা একটা সাইড থেকে কথা বলে, এবং আমি যদি বার্ড আই ভিউ এর কথা বলি, একটা থার্ড পার্টি থাকে যারা নিউট্রাল জায়গা থেকেও কথা বলেন, অর্থাৎ এই দুজনের বাইরেও আরেকটা পক্ষ থাকে। এই বিতর্কে আসলে কারা কথা বলেন এবং কোন পার্সপেক্টিভ থেকে কথা বলেন? চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমত প্রতিবাদ, এটির সাথে যুক্ত হচ্ছে যে যিনি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা কোনোভাবে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে ওই বিষয়টির সাথে যুক্ত ছিলেন, তার মনের মধ্যে একটি ক্ষোভ রয়েছে, তাকে হয়তোবা জনগণ ভুল বুঝেছে অথবা সেই বিষয়টি তাকে আঘাত করেছে। অর্থাৎ ওই বিষয়টির সাথে, ওই ঘটনাটির সাথে, ওই সময়ের সাথে, ওই স্থানের সাথে যারা যুক্ত। একটু আগে রানা প্লাজার ঘটনা বলছিলাম, রানা প্লাজা নিয়ে যদি প্রতিবাদী বিতর্ক হয়, তাহলে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, অর্থাৎ রানা প্লাজায় সেই গার্মেন্টস এর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই মৃত চরিত্র বিতর্ক করতে পারে, অথবা সেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বিতর্ক করতে পারে যে আজকে এই ঘটনার ফলে আমার মনের মধ্যে কি প্রভাব, অথবা কোনো সাংবাদিক এসেও বিতর্ক করতে পারে যে আমি সেটি নিয়ে একটি চমৎকার রিপোর্ট প্রতিবেদন করেছিলাম, কিন্তু রাষ্ট্র সেটিকে গুরুত্ব দেয়নি, রাষ্ট্র সেটিকে অবহেলা করে গিয়েছে, হাজার হাজার রানা প্লাজা আবার ধসে পড়েছে। অথবা রামপাল নিয়ে যদি বিতর্ক হয়, তাহলে সুন্দরবনের কোন আদিবাসী নারী অথবা পুরুষ গল্প করতে পারেন, প্রতিবাদ করতে পারেন যে এই সুন্দরবন তো আপনাকে বিদ্যুৎ দেবে, কিন্তু আমার জীবন থেকে তো অনেক কিছু কেড়ে নেবে। হতে পারে যেই জমিটিতে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে, সেই কৃষক আজকের বিতর্ক করতে পারেন। সেই রূপক অর্থ, অর্থাৎ আমি যেটি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটির মাধ্যমে নেতিবাচক ভাবে প্রভাবিত হয়েছেন, এরকম চরিত্রগুলো আসে। তবে মৃত চরিত্র আসতে পারে, বর্তমান চরিত্র আসতে পারে, অথবা গুম হওয়া চরিত্র আসতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে ভাইয়া, আমি যদি একটুখানি এই বিতর্কটাকে অন্য আর 10টা সেমিনার বা আলোচনা বা বর্তমানে যে প্রতিবাদী সভাগুলো হয়, আমি যদি সেখান থেকে বিতর্কটাকে আলাদা করি, তাহলে এই বিতর্কের আলাদা বৈশিষ্ট্যটি কোথায়? প্রথমত আলোচনা থেকে তো বিতর্কের পার্থক্যটা আমরা সবাই বুঝি। আলোচনা তো হুম হুম ধারাবাহিক ভাবে ঘটতেই থাকে, কিন্তু হুম এই হুম। বিতর্কে যে চরিত্রটি কথা বলবে সেই চরিত্র তার ক্ষতিগ্রস্ততার জায়গা থেকে কথা বলবে। আমি যদি আবারও উদাহরণ দিই যে রানা প্লাজায় যিনি একটি পা হারিয়েছেন, ঠিক যে যখন প্রতিবাদী বিতর্ক করবেন, আমি আঙ্গিকটা আরেকটু বলি তাহলে আপনার জন্য আরেকটু ভালো হবে। এই প্রতিবাদী বিতর্ক তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়। এখানে 5 থেকে 6 জন সর্বোচ্চ থাকে যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, এবং তাদের জন্য মাঝে মাঝে ডায়াসও থাকবে না কিন্তু। কারণ রানা প্লাজার সামনে দাঁড়িয়ে আপনি বিতর্ক করতে যাবেন, ডিএফএইচ আমরা আয়োজনের চেষ্টা করেছিলাম, পুলিশ আমাদের অনুমতি দেয়নি। আমরা বিকল্প হিসেবে পরিকল্পনা করেছিলাম একটি ভ্যান ভ্যান ভাড়া করব,
কাভার্ড ভ্যান, সেই ভ্যানের উপরে চেয়ার থাকবে 4টি, ওই চেয়ারে 4টি চরিত্র বিতর্ক করবে, কেবলমাত্র পিছনে একটি ব্যানার থাকবে, ব্যানারে লেখা থাকবে আসলে বিতর্কের বিষয় এবং রানা প্লাজার কিছু নৃশংস, যদি বলি সেই সময়কার চিত্র। অর্থাৎ ব্যানারটি আপনার একটা আবহাওয়া তৈরি করবে, আর ওই ভ্যান গাড়িতে আপনি বসে 4টি চরিত্র, অনেক সময় গলার মধ্যে নেম প্লেট রাখা থাকে, যেমন আমি হতে পারি যে রানা প্লাজায় ধ্বংসের শিকার কোনো নারী, যিনি হয়তো বা গৃহবধূ, তার স্বামী হয়তো বা মারা গিয়েছে, আমার একটি পা নেই, আমি হয়তো বা পঙ্গু একজন। অথবা হতে পারেন যেই ব্যাংক রানা প্লাজাকে ঋণ দিয়েছিল তারা আজকে ক্ষতিগ্রস্ত, হতে পারে সেই সাংবাদিক যার কথা আমি বলছিলাম। এই 4টি চরিত্র যদি বিতর্ক করে, তাৎক্ষণিকভাবে বিতর্ক করতে হবে, পুলিশ যদি সে লাঠি পেটা করে আপনাকে কিন্তু দৌড়ে পালায় যেতে হবে। আহ, আপনার কিন্তু প্রতিবাদ সবসময় যে আপনি সবার সহযোগিতা পাবেন সেরকম না কিন্তু। আপনি যদি আজকে বলি যে বাংলাদেশে যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং করোনা পরিস্থিতিতে সেটি আরো বেড়ে গিয়েছে, আমরা সবাই গবেষণার ফলাফল দেখছি। আজকে যদি কোনো 4জন নারী দাঁড়িয়ে 4টি নারীর চরিত্রে প্রতিবাদ করতে চায়, যে যেই ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদ করতে চায়, তাহলে আপনি প্রশাসনের কিন্তু খুব সাহায্য পাবেন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার পেছনে দৌড়াবে। আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে হয়তো বা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়াবেন, কোনো আয়োজন ছাড়া, আমরা ফ্ল্যাশ মব যেটা কি বলি আপু, আবার ইংরেজি শব্দের দিকে যেতে হলো, কিছুটা ফ্ল্যাশ মব যদি বলি, এই বিতর্ক কিছুটা ফ্ল্যাশ মব। আগে জানালে পুলিশ আপনাকে দাঁড়াতে দেবে না, আপনি তাৎক্ষণিকভাবে দাঁড়াবেন, বিতর্ক করবেন, বিতর্ক করার পরে জনগণের মধ্যে মিশে যাবেন, ফ্ল্যাশ মবে যেটি হয়। তবে এটি যদি বলি এটি প্লাঞ্চেট বিতর্কের আত্মার মতোই, সেটা আত্মা নামবে কিন্তু বোঝাটা থাকবে না, যেহেতু সময় নেই। বারোয়ারি বিতর্কের মতো আপনি যে কোনো স্ট্যান্ড পয়েন্ট থেকে করতে পারেন, কিন্তু চরিত্রের মধ্যে থাকতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি, সেটি হচ্ছে যে আপনার খুব বেশি পরিবেশ তৈরি করতে পারবেন না। অনেক সময় আমরা যেটি দেখি হ্যান্ড মাইক দিয়ে বিতর্কটি করা হয়। আমার আহ, বলতে আপত্তি নেই, আমার সৌভাগ্য হয়েছিল 2002 সালে আমরা ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন সেই সময়কার সেনা শাসিত সরকারের বিরুদ্ধে আহ, আহ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপারযুদ্ধের স্বাধীনতার ওখানে আমরা বিতর্ক করেছিলাম, এবং তারপরে দৌড়ে পুলিশ আমাদেরকে হল পর্যন্ত নিয়ে গিয়েছিল। আমি ছিলাম, অমিত ছিল, মুরাদ মুরাদ হোসেন রনি ছিল, আর 2জনের নাম মনে করতে পারছি না। আমার সৌভাগ্য ছিল সেই সময় এই প্রতিবাদী বিতর্কটি করার। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ অভিজ্ঞতা ভাইয়া। আহ এই বিতর্কের আসলে শুরুটা কিভাবে হলো, সেই গল্পটা যদি শুনতে চাই। আহ, রাত 12টার সময় আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সরকার যে এই কাজগুলো করছে, সেনা শাসিত সরকার, সেটিকে আসলে মেনে নেওয়া যাবে না। আমরা মেনে নিব না, তাহলে আমরা কি করবো, আমরা কি বড় কোনো আয়োজন করতে পারবো না? তাহলে কি করা হবে, তাহলে আমরা হচ্ছে যে কলা ভবনের সামনে তাৎক্ষণিকভাবে জড়ো হব, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো। আমরা তাৎক্ষণিকভাবে 4জন দাঁড়িয়ে বিতর্ক করব, আশপাশে কয়েকজন থাকবে যারা আমাদেরকে একটু মারপিট থেকে বাঁচতে সাহায্য করবে, পুলিশ আসছে কিনা একটু জানাবে, আমরা বিতর্ক করে ফ্ল্যাশ মবের মতো আমরা মিশে যাব। এটি ছিল রাত 12টার পরিকল্পনা। অমিত, উনি ঢাকা ইউনিভার্সিটি ডিভিনিং সোসাইটি সভাপতি, আহ, সাবেক সভাপতি, উনি তখন সদস্য ছিলেন, আমি তখন এস এম হলে থাকি। আহ, উনি দৌড়ে 21 হলে চলে গিয়েছিল, আমি এস এম হলে গিয়েছিলাম, আর বাদ বাকিদের খবর জানতাম না, পরের দিন খবর পেয়েছি। বাহ, দারুণ অভিজ্ঞতা, এবং আমি বলবো যে একরকম গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা, এবং বিতর্কের প্রতি এই যে ভালোবাসা, এবং এর মাধ্যমেই না আমাদের ভেতর থেকে প্রতিবাদের ভাষাটা বেরিয়ে আসা, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি বলবো যে অনেক আহ দরকারি একটা চর্চা বর্তমান সময়ের জন্য। ভাইয়া, আপনি কি মনে করেন? আমি সম্পূর্ণ আপনার সাথে একমত। আমাদের আমরা যদি বলি যে যুক্তির আদলে প্রতিবাদ করবার যে মাধ্যম, সেটি আমরা হারিয়ে ফেলেছি। আমরা গণমাধ্যমকে চিনি, সবসময় যেটি বলা হয় যে রাষ্ট্রের একটি দর্পণ, রাষ্ট্র তার চেহারা দেখবে এই গণমাধ্যমে, কিন্তু আজকে সেটি প্রতিফলিত না। আমাদের ছাত্র সমাজ, আপনারা ভ্যাট আহ, ভ্যাট মওকুফ নিয়ে একটি আন্দোলন ছিল, নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন ছিল, সেই সময় কিন্তু প্রতিবাদী বিতর্কের সুযোগ ছিল। আমরা রানা প্লাজা নিয়ে করবার চেষ্টা করেছিলাম, আজকে জুনায়েদ আমাদের সাথে আছেন, ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা আমরা শেষ পর্যন্ত করে উঠতে পারিনি। রানা প্লাজা নিয়ে যেটি বলেছিলাম, আমরা শেষ পর্যন্ত ভ্যান ভাড়া করে কাকে নিয়ে যাব, আপনার কথাও চিন্তা করা হয়েছিল একটি সময় যে আপনাকেও আমরা যুক্ত করব। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের আমরা অনুমতি পাইনি, সাভার থানা পুলিশ আমাদেরকে অনুমতি দেয়নি, আর শেষ পর্যন্ত
অন্যান্য জটিলতা তো অনেক সময় মাথায় থাকে, পরিবারের চিন্তা থাকে, পুলিশ যদি গ্রেফতার করে নিয়ে যায় তাহলে কি হবে। তারপরে অনেক সময় আপনি রানা প্লাজার ওখানে বিতর্ক করবেন, তারাও তো কম শক্তিধর ব্যক্তি না। দুষ্কৃতিকারীরাও যদি আপনাকে আক্রমণ করে তাহলে কি হবে। কিছুটা বিপজ্জনক অবস্থা। আমি যদি বলি ফিলিস্তিনের মানুষ যে এরকম কাঁদানি গ্যাসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে, আমাদের নূর হোসেন যেমন বুকের মধ্যে লিখে গণতন্ত্রের জন্য আকুতি জানিয়েছিল, আমার অনেক শহীদ যেমন বুক চিতিয়ে নিজের ভাইকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিল, প্রতিবাদী বিতর্ক আসলে তারই অন্য একটি রূপ। আমি যদি সহজ করে আরো বলতে চাই বা অন্যভাবেই বলতে চাই যে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে যদি কোনো ভাষাকে ছেড়ে দেয়, ভাষা যেমন টগবগিয়ে লাফাতে থাকবে, সেরকম একটি যে অংশ হচ্ছে প্রতিবাদী বিতর্ক। তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে যুক্তির আদলে সেই চরিত্রের কেন্দ্রবিন্দুতে থেকে, বিষয়ের কেন্দ্রবিন্দুতে থেকে বিতর্ক করা। বক্তৃতা থেকে এই জায়গাটি যদি বলি, আপনি একটি প্রশ্ন করেছিলেন, বক্তৃতা তো দিতে বললে আমরা সব বলে ফেলি। এই বিষয়ে যদি বলি যে বাংলাদেশ এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, একজন আলোচক দেখবেন যে রাশিয়ার উদাহরণ টেনে এসে বিতর্ক করবে, উনি হয়তোবা ভালো মন্দ সব দিকে বিতর্ক করবে, কিন্তু এই বিতর্কে ক্ষতিগ্রস্ত তার হৃদয়ের যন্ত্রণার কথা বলবে, তার বাস্তবতার কথা বলবে। আর প্রতিবাদের ভাষা হবে বিতর্ক, এবং কেন্দ্রীয় চরিত্রে এমনি থাকবে। দারুণ ভাবে বললেন ভাইয়া, এবং এর মাধ্যমে আসলে আমি আরেকটু যুক্ত করতে চাই। আমার কাছে মনে হয় যে আমরা যদি মানে আর 10টা বিতর্কের সঙ্গে এই বিতর্কের কথা চিন্তা করি, আমার মনে হয় এই জায়গাটাতে আপনি আহ যত না স্বাধীনভাবে মুক্ত মনে কথা বলতে পারবেন, আপনার প্রতিবাদের ভাষাটাকে প্রকাশ করতে পারবেন, ঠিক ততটাই আপনাকে তথ্য বহুল হয়ে কথা বলতে হবে। ঠিক ততটাই আপনার যে চরিত্রটা, সেই চরিত্রটাকেও কন্ট্রোলে রাখতে হবে। অর্থাৎ আপনি প্রতিবাদে ফেটে পড়বেন, এটা যেমন একটা দিক, ঠিক তার পাশাপাশি আপনার ওই যে কন্ট্রোলিং এর জায়গাটা, সেই জায়গাটা থাকবে, এটাও একটা দিক। এবং তার পাশাপাশি আপনি একটা আয়োজনের মধ্যে আছেন, এর বাইরেও যে কত কিছু হচ্ছে, itself ওই জিনিসটাও আপনার মাথায় থাকবে, মানে হ্যান্ডেল করতে হয়। এবং এটা একটা দারুণ প্র্যাকটিস আমি মনে করি ভাইয়া। তবে আমার এর পাশাপাশি আরেকটা প্রশ্ন রেখে ভাইয়া আপনার কাছে আসছি। প্রশ্নটা হচ্ছে, আহ আমার একটু কনফিউশন আছে এই জায়গায়। আহ আমরা সাধারণত বারোয়ারি বিতর্কে যেটা করে থাকি ভাইয়া, আমরা একটা বিষয়ের উপরই নিজ নিজ অবস্থান থেকে কথা বলি, কিন্তু কখনো যদি আমরা সম্মানের সাথে হলেও আমাদের অন্য বক্তার কথাকে মানে তার কথার যদি কোনো সীমাবদ্ধতা থাকে, সেটাকে আমরা এক্সটেন্ডেড করি। এই জায়গায় সেই ব্যাপারটা থাকে কিনা? আহ, যদি বলি যে পারস্পরিক আলোচনায় খুব বেশি সুযোগ নেই। আপনি আপনার একটু আগের বক্তব্যে যেটি বললেন যে একটি চরিত্রের মধ্য থেকে বিষয়কে কেন্দ্র করে এবং নিজের প্রতিবাদকে নিয়ন্ত্রণ করে বিতর্কটি করা, যদি আপনি চমৎকার করে একটি যদি বলি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন প্রতিবাদী বিতর্কে, সেখানে পারস্পরিক আলোচনার খুব বেশি সুযোগ নেই। আপনি আপনার জায়গা থেকে বিতর্কটি করবেন এবং আপনি কিভাবে এর প্রভাবে প্রভাবিত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটিকে বলতে হবে। যুক্তি খণ্ডনের কোনো পর্ব থাকে না। সাধারণত 3 থেকে 5 মিনিট সময় থাকে, পরিস্থিতির উপরে নির্ভর করে। আমি যদি এখন যদি বলি যে খুব সমসাময়িক, যেমন আজকের যেই লেখক মারা গিয়েছেন তাকে নিয়ে আপনি যদি শাহবাগে দাঁড়াতে চান, খুব বেশি সময় কিন্তু পাবেন না। আপনি হয়তোবা সব মিলে পুলিশ আসবার আগে হয়তোবা সব মিলে 10 মিনিট পাবেন। যেটি হয় যে ওই ওই 10 মিনিটের মধ্যে হয়তোবা বিতর্কটি করে ফেলতে হবে, আবার মিশে যেতে হবে জনগণের মধ্যে, আপনাকে যাতে খুঁজে না পায়। এবং অনেক সময় তো আমরা দেখেছি যে আমরা এর আগের বিতর্কে কথা বলছিলাম সৃষ্টি স্রষ্টা বিতর্কে, চরিত্রের জন্য আপনি একটা গ্রেস্যার পোস্টার আনতে পারেন, এই বিতর্কে সেটি সুযোগ নেই। আপনাকে একদম সাধারণভাবে হুট করে দাঁড়াতে হবে। আবার বলি ফ্ল্যাশ মব বিতর্ক যদি বলেন, খুব বেশি খারাপ শোনাবে না। ফ্ল্যাশ মব যেমন হঠাৎ করেই রাস্তার মধ্যে একদল দাঁড়িয়ে নাচাগানা করে, আবার কেউ আসার আগে মিশে যায়, ওরকমই এই আয়োজনটি সেরকম। আপনার খুব বেশি সুযোগ নেই পারস্পরিক আলোচনার বা যুক্তি খণ্ডনের, যা কথা হবে সরাসরি। তবে যেটি হচ্ছে দুটি মাধ্যমে হয় প্রকাশভঙ্গি, একটি হচ্ছে প্রতিবাদ, আরেকটি হচ্ছে গ্লানি। অনেক সময় হয় তিরস্কার করা হয়, এই প্রশাসনকে অনেক সময় ব্যবস্থাকে তিরস্কার করা হয়, আবার অনেক সময় প্রতিবাদ জানানো হয় যে আমি আমি এত ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু কেউ আমার দেখবার নেই।
আমি এই যে মানুষকে আকর্ষণ করছি, কেউ হয়তো বা আমার পাশে দাঁড়াবে না। একই সাথে প্রাসঙ্গিক আরো দুটি বিষয় বলি। অনেক সময় এই বিষয়টি যেটি আমি বললাম যে সময় অথবা স্থানকে কেন্দ্র করে হয়, আবার অনেক ক্ষেত্রে যেই দর্শককে আপনি যুক্ত করতে চান তাদের তাদের মিলনস্থলকে কেন্দ্র করে হয়। যেমন আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি বইমেলা যদি না হতো আর সেটি নিয়ে যদি বিতর্ক করতো, তাহলে হচ্ছে হয়তোবা কয়েকটি বই এখানে রূপকর্ষে আসতে পারতো, যেটি প্রকাশিত হতে যাচ্ছে। কয়েকজন প্রকাশক আসতে পারতো, কয়েকজন লেখক আসতে পারতো, কয়েকজন পাঠক আসতে পারতো, এসে বলতে পারতো, বই বলতে পারতো যে আমাকে প্রকাশ করা হয়নি। প্রকাশক বলতে পারতো যে আমি এত প্রস্তুতি নিয়েছি, দুঃখিত, প্রকাশক বলতে পারতো যে আমি এত প্রস্তুতি নিয়েছি অথচ আমার একটি বই প্রকাশ পায়নি। পাঠক বলতে পারতো আমি এত বছর ধরে টাকা জমিয়েছি, 1 বছর ধরে, আজকে বই কিনতে পারছি না, অনলাইনে আমাকে বই পড়তে হচ্ছে। এই যে মানে জানান দেওয়ার জায়গাটি, এটি যদি আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি জানাতে চান, তাহলে যেটি করতে হবে হয়তোবা ডাকসুর সামনে দাঁড়িয়ে যাবে অথবা শাহবাগে দাঁড়িয়ে যাবেন। অনেক সময় ওই স্থান সময়ের বাইরেও দর্শক যাদেরকে আমি আকর্ষণ করতে চাই তাদেরকে নিয়ে এই বিতর্কটি হতে পারে, তাদের সামনে হতে পারে, যেমনটি শাহবাগে গিয়ে উঠেছিল 71-এর রাজাকারদের বিরুদ্ধে। আচ্ছা, অর্থাৎ ভাইয়া আমি এক কথায় যদি বলি, আহ প্রতিবাদের একটা শৈল্পিক প্রকাশ, আহ প্রতিবাদী বিতর্ক, এবং এই প্রতিবাদের ভাষায় বা প্রতিবাদের যে আন্দোলন, সেখানেই একটা প্রভাব বিস্তার করার মতো কিন্তু প্রভাবক প্রতিবাদী বিতর্ক, যেটা সম্পর্কে আমার মনে হয় আমাদের সবারই জানা উচিত। এবং আজকে যারা দর্শক আছেন তারাও আসলে এটা সম্পর্কে জানবার জন্য মুখিয়ে আছেন, বুঝতেই পারছি। এবং তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের এই লাইভটি দেখছেন। এর মাধ্যমে মাঝখানে আসলে ভাইয়া তাদেরকেও একটু ধন্যবাদ জানাতে চাই এবং তাদের কমেন্ট ভাইয়া একটু করতে চাই। আহ খুব সময়ের স্বল্পতা বলবো না, আমি বলবো যে একরকম আমরা আসলে ভাইয়ার যেই সেশনটা, সেই সেশনটা শুরু করব। এবং সেই শুরু করবার আগেই আমি ছোট্ট করে দুজনের কমেন্ট করতে চাই। আফরিন নিহা বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপু। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের আমি বলবো যে যে মানুষটার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারাও একরকম আমার সৌভাগ্যের ব্যাপার, শফিকুর রহমান ভাইয়া, তিনি কমেন্ট করেছেন। তারও খুব ভালো লাগছে এই আয়োজনটি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং অন্যান্য যারা দেখছেন আপনাদেরও ধন্যবাদ, এবং এই আয়োজনটি শেয়ার করে দিন, আমাদের সাথেই থাকুন। ভাইয়া, আমরা কি সেশনটি শুরু করতে পারি? জি, আমি আমার প্রেজেন্টেশনে বরাবরের মতো যাচ্ছি, আপনি দেখতে পেলে আমাকে জানিয়ে। দেখতে পেলে একটু বলবেন। জি জি ভাইয়া, আমি অবশ্যই জানাবো। দেখতে পাচ্ছেন? না ভাইয়া, দেখাচ্ছি না এখনো। আচ্ছা, আমি শেয়ারে, জি জি ভাইয়া, এখন দেখতে পাচ্ছি। জি, যেটি আজকে ষষ্ঠ পর্ব আমাদের 27 ধরনের বিতর্কের, প্রতিবাদী বিতর্ক নিয়ে কথা হচ্ছে। আগামী পর্বে থাকবে নির্বাচনী বিতর্ক, যারা ভবিষ্যৎ নেতা তাদের জন্য এটি চমৎকার আয়োজন হতে পারে। যেটি বলছিলাম যে 90-এর দশকে আসলে এই বিতর্ক খুব আলোড়ন তৈরি করেছিল। আপনারা জানেন যে এরশাদ বিরোধী তখন সেই সময়ে আসলে উত্তাল সময় ছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এই ধরনের বিতর্কের অনেক আয়োজন হয়েছিল। প্রতিবাদী বিতর্ক যেটি বললাম একটু আগে, যে ঘটনা, বিষয়, সিদ্ধান্ত, নীতি এর বিরুদ্ধে যুক্তি ভিত্তিক প্রতিবাদ, অধিকার আদায় বা আন্দোলনের একটি মাধ্যম। যদি সহজ করে কেউ বুঝতে চায় তাহলে প্রতিবাদী বিতর্ক মূলত প্রতিবাদের বিতর্ক মাধ্যম। এটি প্রদর্শনীমূলক রূপক বিতর্ক, এর আগে যেটি বলা হয়েছে। একটু আগেই এই আলোচনাটি ছিল যে এই প্রতিবাদী বিতর্ক মূলত প্রদর্শনী বিতর্কের অন্তর্ভুক্ত, তবে বিশেষত্ব এর স্থানিক অবস্থান এবং শ্রোতা দর্শকদের কারণে। স্থানিক অবস্থান বা স্থানগত বিশেষত্ব যেটি আমি বললাম যে যেই স্থানে
কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে সেই স্থানে আসলে এই বিতর্কটি মঞ্চ আয়োজন করে সেখানে বিতর্ক করা। উদাহরণ হিসেবে রানা প্লাজার কথা বলা যেতে পারে, আহ সুন্দরবনের রামপাল বিদ্যুতের কথা বলা যেতে পারে, যেখানে এই ঘটনাটি ঘটেছে। আর দর্শক শ্রোতাদের বিশেষত্বের বিষয়টি হলো যে যেই দর্শককে আমরা আসলে এই বিতর্কের সাথে যুক্ত করতে চাই, তাদের মিলনস্থল, কেন্দ্রস্থলে এই বিতর্কটি আয়োজন হতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে রাজাকারদের ন্যায্য শাস্তি না পাওয়ার প্রতিবাদে বা পুনর্বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কর্তৃপক্ষের বিশেষ মনোযোগ আকর্ষণের জন্য পিসি, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, ডাকসু, কেন্দ্রীয় গ্রন্থাগার বা শহীদ মিনার, যেখানে লোক সমাবেশ ঘটে, সেখানে এটি আয়োজন হতে পারে। আহ যেটি বলা হয়েছে একটু আগে, যে অনেক ক্ষেত্রে কোনো ঘটনার নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে এটি আয়োজন হয়। যেমন আমরা হলি আর্টিজানের ঘটনা এর আগেও বলেছি, 2রা এপ্রিল রাত 9টার সময় এই প্রতিবাদের আয়োজন হতে পারে হলি আর্টিজানের বিষয়ে। প্রতিবাদী বিতর্কে অনেক ক্ষেত্রে কোনো মঞ্চের ব্যবস্থা নাও থাকতে পারে, যেটি একটু আগে বললাম। তবে কোনো কোনো ক্ষেত্রে মঞ্চ না থাকলেও একটি চমৎকার ব্যানারে বিভিন্ন প্রচ্ছদ, ছবি, লিখনি, রং ব্যবহার করে উক্ত বিষয়কে আরো প্রাসঙ্গিক করা যেতে পারে, যা বিতর্কের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কিছু নিয়ম বা রীতি যদি বলি, প্রতিবাদী বিতর্ক পরিচালনার জন্য একজন সঞ্চালক থাকতেও পারেন, তবে পরিস্থিতি যদি নেহায়েতই খুব প্রতিকূল হয় তাহলে সুযোগ নেই। তাহলে সঞ্চালক ছাড়াই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা কমিটি থাকবে, যে কমিটি আসলে পরিকল্পনা করবে যে কার পরে কে বিতর্ক করবে, আর যদি কেউ বাধা দেয় তাহলে কি হবে, আমরা কয়জন আগে করব, কয়জন পরে করব, সেটি আসলে ঠিক করা থাকে। সময়টি নিজেকেই নিয়ন্ত্রণ করতে হয়, যেটি বলা হয়েছে 3 থেকে 5 মিনিট সময়। তবে কোনো একক বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কতজন বিতর্ক করে? 5 থেকে 6 জন, 4 জন হলেও চলে। এই বিতর্কে অংশগ্রহণকারী সংখ্যা আন্দোলনের সাথে বা উক্ত বিতর্কের সাথে বিষয়কে বিবেচনা করে হতে পারে, তবে 7 জনের বেশি কখনোই করাটা উচিত হবে না। তাহলে এটি আসলে যদি বলি যে একদম ধারাবাহিক বিতর্ক হয়ে যাবে। এই বিতর্কের প্রকাশভঙ্গি সাধারণত আত্ম আত্ম আক্রমণাত্মক, অনেক ক্ষেত্রে ঘৃণাত্মক। যুক্তি খণ্ডন পর্ব থাকে না, কোনো মূল্যায়ন থাকে না, সময় নিয়ন্ত্রকও থাকে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। সকল চরিত্রই রূপক হয়ে থাকে, জীবিত হতে পারে, মৃত হতে পারে, অর্থাৎ নিখোঁজ বা গুম চরিত্র হতে পারে। সাধারণত হ্যান্ড মাইক ব্যবহার করে করা হয়, যেহেতু আয়োজন করতে গেলে সবাই জেনে যাবে, তাৎক্ষণিকভাবে এটি আয়োজন করা হয়। কেমন হয় এই বিতর্কের বিষয়? আম, খুবই, যেহেতু বললাম, ওই বিষয়কে কেন্দ্র করে। যদি যদি বলি যে আহ, শাহবাগের আহ, রাজাকারদের বিরুদ্ধে যদি আন্দোলন হয়, তাহলে বিতর্কের বিষয় হতে পারে আজ আমাকে রুখবে কে। হয়তোবা আমি প্রতিবাদ করব যে এই বিচার আমি মানি না, আদালতের রায় আমি মানি না, তাদের ফাঁসি চাই অথবা ন্যায্য বিচার চাই। অথবা হতে পারে তোরা সব জয়ধ্বনি কর, সবাইকে এর কাছে ডাকবার জন্য। কেন আপনি জয়ধ্বনির কথা বলছেন, সেই প্রতিবাদটি সেখানে আহ, কথা বলা। আবার অনেক সময় আমরা দেখি যে আমাদের আহ, জাতিকে নিয়ে, জাতকে নিয়ে, পতাকাকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন খুব নেতিবাচক ভাবে। তাদের বিরুদ্ধে হতে পারে জাতির পতাকা খামছে ধরেছে পুরনো শকুন। কাদের কথা বলছেন, কেন আপনি বলছেন, সেটি হতে পারে। এখানে হয়তোবা আমাদের আহ হুমায়ুন আজাদ স্যার যদি বিতর্ক করেন, তার চরিত্রে কেউ আসতে পারে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে। আহ আর কত আর কত মানুষ মরলে বলবে তুমি শেষে, অনেক বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এটি আমি আসলে ওই সময় কোট করেছিলাম যে অনেক সময় আপনারা দেখবেন যে আমাদের দুর্ঘটনা ঘটে, নৌ দুর্ঘটনা অথবা রাস্তায় বড় বড় দুর্ঘটনা ঘটে, কিন্তু এর আসলে কোনো কিছু সমাধান হয় না। আমরা যদি আমরা যদি তারেক মাসুদ ওনার কথা বলি, আমরা যদি আহ তার সাথে থাকা আমাদের সহকর্মীদের কথা বলি, তারা এই বিতর্কটি করতে পারে যে তাদের মারা যাওয়ার পরেও তো এই মানুষের মৃত্যুর মিছিল থামেনি। এ আগুন নিভাবে কে, সাধ্য কার, কার হবে। কোনো একটি প্রতিবাদ, যেমন এটি রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হতে পারে। সেখানে যেই ক্ষতিগ্রস্ত মানুষ, সুন্দরবনের পশু পাখিও বিতর্ক করতে পারে, হতেও পারে। আজ আর কোনো ক্ষমা নয়, এটি হতে পারে নারীদের প্রতি সহিংসতা যারা ঘটায় তাদের বিরুদ্ধে।
আমি সমসপ্তক। আপনি প্রতিবাদ করতে পারেন কোন একটি বিষয়ে, ভিড়ের মধ্যে একটি হাত উঠবেই। এটি আসলে যদি বলি যে গণতন্ত্রের জন্য আমরা যদি আসাদকে চিন্তা করি, গণতন্ত্রের জন্য অথবা ভাষার জন্য আমি যদি রফিক জব্বার ওনাদেরকে স্মরণ করি, তাদের কথা ভেবে হতে পারে। মূল্যায়ন যে হয় না কোনো প্রদর্শনীমূলক বিতর্কে, তারপরেও কেউ যদি শিখবার জন্য এটি করতে চান, তাহলে আমরা যেটি সবসময় বলি ম্যাটার, ম্যানার, মেথড, এই তিনটি পদ্ধতিতে মূল্যায়ন করতে পারেন। ম্যাটার অর্থাৎ বিষয়বস্তুগত ধারণা উনি কতটা বিশ্লেষণ করেছেন, ম্যানার উনি কোন ভাবে উপস্থাপন করেছেন, বাচন ভঙ্গি, উচ্চারণ, শরীরী ভাষা, আই কন্টাক্ট কেমন ছিল, আর মেথড কোন কৌশল বা পদ্ধতি বা প্রক্রিয়া আপনি আসলে অবলম্বন করে এখানে কথা বলছেন। আচ্ছা, এটি পরে আসবো, তারপরে বলে নেই দুটি বই বের হচ্ছে আশা করছি। প্রথম খণ্ড আহ বিতর্ক কর্ম বিতর্ক পাঠশালা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, সেটি আসলে বাজারে আশা করি বই মেলাতে পাবেন। এছাড়া সকলকে ধন্যবাদ, সেটি নিয়ে পরে কথা হবে একসময়। মনিয়াপুর ফিরে যান। আমি ভেবেছিলাম এই ব্যাপারটা আসলে যারা আজকে এই আয়োজন দেখছেন তাদের জন্য একরকম সারপ্রাইজ রেখে দেবো, ভাইয়া এটা একদম দেখিয়ে দিলেন। আচ্ছা, যাই হোক। আহ, আপনি প্রতিবাদ করতেই পারেন। সেটাই। তবে প্রতিবাদের ভাষাটা কিন্তু আমি একরকম নিজেকে ক্রেডিট দিতে পারি, আমি দারুণ ভাবে প্রতিবাদ করেছি, খুব সুন্দর ভাষায় প্রতিবাদ করেছি। তবে একরকম একটা ব্যাপার ভাইয়া, আপনি আসলে পুরোটা এখনো রিভিল করেননি। আহ, এখনো ওই যে সাসপেন্সটুকু, সেই সাসপেন্সটুকু কিছুটা হলেও আমাদের দর্শক যারা তাদের জন্য রয়েছে, সেটা ওখানেই থাক। আমরা আমাদের সেশনের হিসাবে আসি, প্রেজেন্টেশনের পরে যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন নিয়ে আসি ভাইয়া। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া, আহ, আমি মানে এখনকার যে এই বিতর্কের আমি কম্পিটিশন গুলো দেখি বা টুর্নামেন্ট গুলো দেখি, অনেক ক্ষেত্রেই সেখানে কিছু থিম নির্বাচন করা থাকে। হুম। তো এবং সেটার ওপর ভিত্তি করেই ওই থিমের উপরই বিভিন্ন বিষয় দেওয়া হয়, এবং দলগতভাবে এই বিতর্কটা প্রতিযোগিতামূলকভাবে করা হয় অন্য ফরম্যাটে। কেন আসলে প্রতিবাদী বিতর্কের জায়গাটা এই জায়গাটা থেকে আলাদা? এবং তার পাশাপাশি যদি এই জিনিসটাও যুক্ত করেন আপনার আলোচনায়, কেন আমি প্রতিবাদ করব এবং আমার এই প্রতিবাদটাকে আমি কিভাবে আরো অনেক বেশি ফলপ্রসূ করতে পারি? আমি যদি বুঝে থাকি তাহলে যেটি আসলে বলবার আপনি চেষ্টা করছেন সেটি হচ্ছে যে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। যেটি হচ্ছে যে বর্তমান সময়ে আমরা অনেক সময় দেখি যে মানে নজরুলের কাছে ফিরে যায়, কাজী নজরুল উনি দুটি শব্দ বলেন সবসময়, একটি হচ্ছে জ্ঞান তাপি আর একটি জ্ঞান পাপী। জ্ঞান তাপীরা জ্ঞান সবসময় আহরণ করে, আর জ্ঞান পাপীরা জ্ঞানকে আহরণ করে কোনো খারাপ কাজ করেন। ইদানিংকালে এই বিতর্ককে আপনারা জানেন যে সংজ্ঞায়ন নিয়ে দলকে নাজেহাল করবার একটি প্রক্রিয়া চলে। বুলিং আমরা জানি বিতর্কে করা যায়, কিন্তু এই সেটিকে স্ল্যাজিং এমন পর্যায়ে নিয়ে যায় যেটি আসলে বিব্রতকর অবস্থা। এই কারণে কিন্তু বিতর্ক যদি বলি তার পরিসরকে ছোট করে ফেলেছে। আজকে কেন পরিসর বা সংজ্ঞা ঠিক করে দিয়ে বিতর্ক করতে হবে? আহ, কেন আপনি এত রূপক ভাবে একটি বিষয়কে উপস্থাপন করবেন? মানে মাঝে মাঝে বিতর্ক শুনলে না আমি আমি নিজেও একটু দ্বিধান্বিত হয়ে যাই। কিছুদিন আগে একটা বিতর্কের মূল্যায়ন করতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠান এটিকে এমন ভাবে সংজ্ঞায়ন করেছে, মানে রাষ্ট্রকেও বেসরকারি প্রতিষ্ঠান বানানোর চেষ্টা চলছে। আহ, মানে এই যে সংজ্ঞায়ন, এইটির কারণে আসলে যদি বলি যে বদ্ধ একটি জায়গাতে বিতর্ক চলে গিয়েছে, প্রতিবাদী বিতর্ক সেই জায়গায় মুক্ত। এবং এখানে যেহেতু বিপক্ষ দল বলে কোনো কিছু নেই বা প্রতিপক্ষ বলে কোনো কিছু নেই, বিষয়টি কিন্তু সরল ভাবে আগাবে। কিন্তু যেটি হচ্ছে যে প্রত্যেকেই, আমি যদি বলি যে রামপালে তো একটি সুন্দরবনের বাঘ, সুন্দরবনের মানুষ আর সেখানকার কৃষক, তিনজন কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত না। তাহলে কিন্তু তিনজনের বক্তব্যের ধরন কিন্তু ভিন্ন। তিনজনই প্রতিবাদ করছেন, কারো সামগ্রিক ক্ষতি হয়েছে, কারো আংশিক ক্ষতি হয়েছে, কারো ক্ষতি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে বিতর্ক করা। বারোয়ারি বিতর্ক থেকে এই বিতর্কের একটি বড় পার্থক্য হচ্ছে, বারোয়ারি বিতর্কে আপনি যে কোনো বিষয়কে রূপক অর্থে এখানে অংশগ্রহণ করাতে পারেন, কিন্তু প্রতিবাদী বিতর্কে ওই বিষয়ের বাইরে আপনি যেতে পারবেন না।
রানা প্লাজা, হলি আর্টিজান অথবা রামপাল নিয়ে বিতর্ক করলে সেই বিতর্কের মধ্যেই থাকতে হবে, এবং আপনার যেই চরিত্র আছে সেই চরিত্রের মধ্যে থেকে বিতর্ক করতে হবে। আমি জানি না কতটুকু আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি, তারপরে চেষ্টা করেছি দেয়ার। জি ভাইয়া, আমি আপনার উত্তরটি বুঝতে পেরেছি, এবং আমার মনে হয় দর্শক যারা দেখছেন বা যারা আমার মতোই এখন রানিং বিতর্ক করছেন, তাদের জন্য আসলে এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় একদম পয়েন্ট টু পয়েন্ট দেওয়া অনেক বেশি ফলপ্রসূ। আহ, এবার ভাইয়া আরেকটা প্রশ্ন, যেহেতু এটা প্রতিবাদের জায়গা, এবং আমি যতটুকু মনে করি এটি কি আসলে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে এই প্রতিবাদ হয় কিনা? হ্যাঁ, যেহেতু আপু একটু আগে আমরা কথা বলছিলাম, কোন একটি বিষয়ের কেন্দ্রে থেকে বিতর্ক করা, চরিত্রের মধ্যে থেকে বিতর্ক করা, এবং প্রতিবাদ করতে গেলে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আমরা সবসময় যেটি বলি, আবেগ প্রকাশ করতে গেলে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি না অনেকে, যেটি হয় ওই জায়গা থেকে, তাহলে পরিণত বিতর্কিকরাই আসলে এই বিতর্কে অংশগ্রহণ করবে। অভিজ্ঞ বিতর্কিকরা সেক্ষেত্রে কলেজ লেভেলও হতে পারে, স্কুলও হতে পারে। কিন্তু স্কুলে করাটা খুব কঠিন যদি না বিষয়টি একদম প্রাসঙ্গিক হয়। যদি এরকম হয় কোন স্কুলের খেলার মাঠকে বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ সেখানে একটি বিনোদন আহ, কেন্দ্র বা মার্কেট স্থাপন করছে, তাহলে সেই শিক্ষার্থীরা তাদের স্কুলের খেলার মাঠ উদ্ধারের জন্য কিন্তু বিতর্ক করতে পারেন। কেউ অভিভাবক হয়ে বিতর্ক করতে পারেন, কেউ হয়তো বা ওই বিকেলের ছাদ থেকে যে বাচ্চাদের খেলা দেখেন তিনিও বিতর্ক করতে পারেন। আর শিক্ষার্থী তো বিতর্ক করতেই পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিতর্ক খুবই প্রাসঙ্গিক, তবে যেটি হচ্ছে যে তাৎক্ষণিকভাবে যেহেতু প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে যে কোনো পরিস্থিতিতে বক্তব্য রাখতে হবে, এই মানসিকতা নিয়ে, এবং যদি বলি যে খুব অল্প সময়ের মধ্যে বিষয়টিকে জ্বালাময়ী করে তুলতে হবে। আপনি শুধু কথা বলে গেলে হবে না, যাদের উদ্দেশ্যে বলছেন, যাদেরকে কেন্দ্র করে বলছেন, তারা যাতে আপনার সাথে একাত্ম হয়। আপনার ডাকে যদি কেউ না আসে, তাহলে একলা চলো রে, এই বিতর্ক সেটি আসলে এই জায়গায় রবীন্দ্রনাথকে একটু পেছনেই রাখতে চায়। একলা চলো না, সবাইকে নিয়ে চলতে চায়। কারারোহী লৌহ কপাট ভেঙে ফেল, সবাই মিলে। উম, আমার মনে হয় ইন্টারনেটের কোনো সমস্যা হচ্ছে বা কিছু একটা। মনিয়াপুর এখান থেকে মনিয়াপুর কিছুটা সরে গিয়েছেন। আহ, যদি আরো প্রাসঙ্গিক কিছু আলোচনায় যেতে চাই, তাহলে হচ্ছে যে এই বিতর্কের বিষয় আমাকে যদি কেউ বলেন, তাহলে আমি বলবো যে গত 1 বছরে ঘটেছে এরকম ঘটনাকে কেন্দ্র করে হতে হবে, হলে ভালো হয়। তবে পুরাতন বিষয় নিয়ে হতে পারে, কারণ রানা প্লাজা তো শেষ হয়ে যায়নি। আমাদের তারেক মাসুদ ভাইয়ের রাস্তার সেই মৃত্যু কিন্তু শেষ হয়ে যায়নি। অথবা ঈদের ভোগান্তি নিয়ে যদি কেউ বিতর্ক করতে চায়, হতেই পারে। আহ, তবে 1-2 মাস 3 মাসের বিষয়গুলো যদি আসে, তাহলে আপনি আপনার যেটি আমি বলছিলাম যে তখন আপনি জ্বলন্ত উদাহরণগুলো দিতে পারবেন, তখন তাৎক্ষণিকভাবে আপনি সংযুক্ত করতে পারবেন আপনার অনুভূতিকে। সেই জায়গা থেকে বলবো যে আহ 1 বছরের মধ্যে যে বিষয়গুলো ঘটে সেগুলাকে কেন্দ্র করে এই বিতর্ক। তবে চরিত্রে অংশগ্রহণ করাটা এখানে সবচেয়ে, যদি বলি, কৌশলগত একটি দিক এবং কিছুটা ঝুঁকিপূর্ণ দিক। সেই চরিত্রকে অনুধাবন করতে হবে, ওই চরিত্রের মধ্যে না থেকে যদি আপনি বিতর্ক করেন, তাহলে কিন্তু এটি আসলে বিতর্ক না হয়ে অনেক ক্ষেত্রে যেটি হবে যে এটি একটি সমাবেশ হয়ে যাবে, একটি আলোচনা অনুষ্ঠান হয়ে যাবে। মনিয়াপুর অবর্তমানে আমি যে দুটি বিষয়কে এখানে উপস্থাপন করেছি, একটি হচ্ছে যে 1 বছরের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক আয়োজন করা ভালো, এবং চরিত্রের মধ্যে যেতে হবে। সুতরাং চরিত্রকে অন্তর্ভুক্ত করতে পারে এরকম ব্যক্তিরই এই বিতর্ক করা উচিত। আহ, অ- অন্যথায় এই বিতর্ক একটি আলোচনা সভা হয়ে যাবে, অথবা একটি, যদি বলি যে একটি সমাবেশ হয়ে যাবে। বিতর্ক আর হবে না। মনি আপু কি এখন শুনতে পাচ্ছেন আমাকে, অথবা আপনি কানেক্টেড আছেন? জি, মনি আপু সম্ভবত যুক্ত হবে। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে এই বিতর্ক কেন হারিয়ে যাচ্ছে, একটু আগে প্রাসঙ্গিক আলোচনায় সেটি উঠে এসেছে। তারপরে যদি বলি যে এই ধরনের আয়োজন করবার সাহসিকতা আসলে বিতার্কিকদের কমে গিয়েছে।
আমরা যদি বলি যে সমাজ গঠনে বিতার্কিকদের যে অবস্থা এবং অবস্থান, সেই জায়গা থেকে বিতার্কিকরা অনেকটা সুবিধাবাদীদের অবস্থানে আমরা চলে গিয়েছি। আমি অন্যদের সমালোচনা করব না, আমি আর নিজেরই সমালোচনা করব। আমাকে যদি বলেন যে একজন নারী নির্যাতিত হলে তারেক ভাই আপনি কি প্রতিবাদ করেন, আমি আমি হয়তো বা ফেসবুকে 2টা পোস্ট লিখি, কিন্তু এভাবে দাঁড়িয়ে বিতর্ক করবার জন্য কোনো আয়োজনের হয়তো বা ডিএফএইচ আমরা উদ্যোগ সমসাময়িক ভাবে নেইনি। কিন্তু নেওয়া উচিত। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা এই বিতর্ক করতে পারি। আহ, এই বিতর্কের মাধ্যমে যেটি হবে যে মানুষের মধ্যে দেশাত্মবোধ, সমসাময়িক চেতনা এবং যদি বলি যে মানুষের মধ্যে এক ধরনের আহ, ভালো করবার যে মানসিকতা, সেটাকে উৎকর্ষ করা যাবে। অনেক সময় আমরা খুব স্বাভাবিকভাবে বিতর্ক করি, মানুষ শুনে খুব আনন্দ পায়, কিন্তু এগিয়ে আসে না। আমি যেটি বলি যে সেই ভালো বিতার্কিক যার বক্তব্য শুনে কেউ বলে না যে আহ, কেউ, সবাই মিলে বলে যে চলেন এগিয়ে যাই, আহ, সে ভালো বিতার্কিক না। যার বক্তব্য শুনে বলে যে না, খুব চমৎকার হয়েছে, আমিও এরকম করতে চাই। সবসময় যেটি আমি বড়দের কাছ থেকে শিখেছি যে এমন করে বক্তব্য দাও যে বক্তব্য শুনে অন্যও বলবে যে আমি আপনার পাশে আছি, আপনি আপনার সাথে আছি। প্রযুক্তির আহ, যদি বলি কিছু ঝুঁকির কারণে মনি আপু সরে গিয়েছেন, আমি জানি না, মনি আপু হয়তো বা যুক্ত হবেন। আমি একটু কমেন্ট বক্সে দেখবার চেষ্টা করি যে আমাদের সাথে অন্যরা কেউ যুক্ত হয়েছেন কিনা অথবা কমেন্ট করেছেন কিনা। উম, আহ, আমরা মনিয়াপুর এর আগেও দিয়ে কি প্রশ্ন ছিল, আমি সেটি নিয়ে একটু কথা বলি। আহ মনি আপু আমাকে এর আগে একটু জানিয়েছিলেন যে ভাইয়া অনেক সময় আমরা ঘটনা জানি, বিতর্কের বিষয় জানি, কিন্তু কিভাবে বক্তব্যকে বিতর্কের বিষয়ে যথার্থভাবে ফুটিয়ে তুলবো, এটি যদি একটু বলেন। খুব চমৎকার একটি প্রশ্ন। আমি যদি বলি প্রাসঙ্গিক আলোচনায় অনেক সময় আমরা জানি যে উক্ত বিষয়টি ঘটছে, আমি কিভাবে আসলে বিতর্ক করব। সবসময় যেটি আমি বলি যে আপনার আপনার বিতর্কের কৌশলটি আগে নির্ধারণ করবার আগে আপনার অবস্থানটিকে ঠিক করতে হবে। আপনি কেন দাঁড়িয়েছেন এই প্রশ্নটি নিজেকে করেন। আমরা সবসময় বলি যে 5W and 1H একটি কোশ্চেন। 5W মানে হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, আরেকটি এইচ হচ্ছে হ্যাঁ, এইচ হচ্ছে হাউ। অর্থাৎ কি বিষয়ে বিতর্ক করছেন, কেন বিতর্ক করছেন, কি বলতে চান, কিভাবে করতে চান, কাদেরকে নিয়ে কোন সময় করতে চান। এই 5টি প্রশ্নের উত্তর যদি আমি যে কোনো জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমার জন্য আসলে স্ক্রিপ্ট বলেন, কথা বলেন, যে কোনো কাজই বলেন, সেটি করবার খুব সহজ। অন্যথায় কিন্তু বিতর্ক করা অত সহজ না। অনেক সময় আমরা দেখি যে যেটি আমার করবার কথা নয় সেটি আমি করে ফেলি, আর অন্যের উপর হস্তক্ষেপ অনেক ক্ষেত্রে আমাদের হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনি যতটা কৌশলী হবেন, ততটাই আপনি তত ভালো বিতর্ক করতে পারবেন এই অংশে। আমরা মনি আপুকে পাচ্ছি না, মনি আপু চেষ্টা করছে যুক্ত হবার জন্য। জুনায়েদ ভাই আমাকে যেটি জানিয়েছে যে উনি আসলে কোনো একটি বিশেষ কারণে সরে গিয়েছেন। দেখি মনি আপু হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আবার বলছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটি নিয়ে বিতর্ক এখানে আলোচনা হতে পারে। আহ এছাড়া আগামী পর্বে আমরা নির্বাচনী বিতর্ক নিয়ে কথা বলবো। নির্বাচনী বিতর্ক আপনারা জানেন যে আমরা সব সময় যেটি বলি যে আমাদের নির্বাচনগুলো হয়, কিন্তু আসলে নির্বাচনী বিতর্কের আয়োজন হয় না। খুব শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের উত্তরের মেয়র, যিনি আনিসুল হক। তিনি চলে গিয়েছেন, নিশ্চয়ই ভালো আছেন যেখানেই আছেন, তার আত্মা ভালো আছে। আহ, উনি কিন্তু ওনার নির্বাচনের আগে খুব চমৎকার একটি নির্বাচনী বিতর্ক করেছেন। সেখানে সকল প্রার্থীরা এসে উপস্থিত হয়েছিলেন। সকল প্রার্থীরা তাদের যে ইশতেহার সেটিকে উপস্থাপন করেছিলেন, বিতর্ক করেছিলেন। সেটি হয়তোবা বিতর্কের এই আদলে হয়নি, কিন্তু কিন্তু আয়োজনটি ছিল যে আমরা যদি বলি যে ইলেকশন কে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইলেকটোরাল ডিবেট হয়, সেটির আদলে আসলে উনি বিতর্কটা করেছিলেন, ওনারা করেছিলেন। এবং ওই বিতর্কের মাধ্যমেই যদি বলি যে অন্য প্রার্থীদের উনি পরাজিত কিছুটা করেছিলেন। আমরা সেই সময় বুঝতে পেরেছি উনি কেন আসলে পরবর্তীতে এত বেশি ভোট পেয়েছিলেন। অর্থাৎ সেটি একটি চমৎকার মাধ্যম। আমরা নিশ্চয়ই আগামী বিতর্কে সেটির সাথে যুক্ত হবো। তাছাড়াও আপনারা যদি
অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমাদেরকে প্রশ্ন পাঠান, তাহলে আমরাও অনেক ক্ষেত্রে উপকৃত হই। আবারও বলছি যে আমাকে ক্ষমা করবেন, আমি সব প্রশ্নের উত্তর হয়তো বা দিতে পারছি না, কারণ সব বিষয় আমি সব জানি না। আমি চেষ্টা করেছি বিতর্কের ইতিহাস থেকে জানতে, বিরুদা সহ অন্যান্য যারা এই বিতর্ক নিয়ে কাজ করেন তাদের থেকে শিখতে। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের প্রশ্নের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে। আপনারা যত বেশি প্রশ্ন করবেন আমি তত বেশি আসলে ভালো করে অল্প সময় উত্তর দিতে পারবো বলে চেষ্টা করতে পারি। মনি আপু আমাদের সাথে আবার ফিরেছেন। মনি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আবারও মনি আপুকে আমরা শুনতে পাচ্ছি না। আমাদের হাতে আর সব মিলে 10 মিনিটের মতো সময় আছে। নিহা আপু সবসময় আমাদের সাথে থাকে, আজকেও নিহা আপু যুক্ত আছে। আর শফিক ভাইয়ের কথা তো বলতেই হয়, চমৎকার ব্যক্তিত্বের একজন মানুষ। আমরা সবসময় যেটি মাঝে মাঝে বলি যে এমন খাবার খাও যে খাবার তোমাকে শক্তি দেবে। কিছু কিছু খাবার আছে যে খাবার খেলে আপনার শক্তি কেড়ে নেয়। আমি যদি বলি, নরম হওয়া মুড়ি যদি অনেকক্ষণ খান, তাহলে দেখবেন যে অনেক সময় আপনার গাল ব্যথা করবে, দাঁত ব্যথা করবে, অর্থাৎ সেটি খেয়ে হজম করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই কথাটি বললাম এই কারণে, শফিক ভাইদের মতো ব্যক্তিদের সাথে আপনি যখন কথা বলবেন তখন আসলে আনন্দ পাবেন, শক্তি পাবেন। আমরা শিপা হাফিজা ম্যাডামের কথা বলি, শফিক ভাইদের কথা বলি, তাদের থেকে সবসময় অনুপ্রেরণা পাই, এবং তাদের সহযোগিতা আছে বলেই আমরা আসলে এই ছোট ছোট আন্দোলনগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আহ, আমি জানি না, মনি আপু হয়তো বা চেষ্টা করছেন কিন্তু যুক্ত হতে পারছেন না, বারবার যুক্ত হচ্ছেন আবার কথা বলতে পারছেন না। আহ, আমরা যদি নাও আসে আমরা হয়তো বা 10টায় শেষ করব। আর কারো যদি প্রশ্ন থাকে আপনারা এখানে আমাদেরকে জানাতে পারেন। ভালো লেগেছিল। গত পর্বের একটি ভালো লাগা দিয়ে একটু কথাটা এগিয়ে নিয়ে যাই। ওই বিতর্কের পরে আমাকে একজন ফোন দিয়েছিল। যদি বলি যে সৃষ্টি স্রষ্টা বিতর্কের পরে আমার খুব ভালো লেগেছিল। উনি আসলে এই ধরনের একটি আয়োজন করতে চান। আহ উনি যদি বলি যে খুব প্রত্যন্ত অঞ্চলে থাকেন, ঢাকার বাইরে। এই ধরনের ব্যক্তি যখন ফোন করেন এবং বলেন যে ভাই আপনার বিতর্ক শুনে অনুপ্রাণিত হয়েছে, আমরা আয়োজন করতে চাই, আপনারা কিভাবে সহযোগিতা করবেন অথবা আমরা কিভাবে পেতে পারি, তখন আসলে নিজের এই 1 ঘন্টা কথা বলা খুব সার্থক মনে হয়। আমি আবারও বলি, আমার কথায় হয়তোবা সবাই অনুপ্রাণিত হবেন না, কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কথায় কেউ যদি একটু অনুপ্রাণিত হন, কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে সরাসরি জানাবেন। আমাদের মনি আপু যুক্ত হয়েছে। মনি আপু, আজকে প্রযুক্তির কল্যাণে আসলে মনি আপুকে যেমন পেয়েছি আবার হারাচ্ছিও। আমি প্রতিবাদী বিতর্কের ভাষায় বলতে চাই, প্রযুক্তি তুমি যতই আমাদেরকে বাধাগ্রস্ত করো আমাদেরকে দূরে রাখতে পারবে না। মনি আপু সম্ভবত চেষ্টা করছেন, এই চেষ্টাতে আমরা এগিয়ে নিয়ে, উনি চেষ্টা করুক, আমরা আমরা কথা এগিয়ে নিয়ে যাই। যেটি হচ্ছে যে এই প্রতিবাদী বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলেন যে চর্চা কেমন হয়, আমি আমি যদি বলি, যেহেতু 2002-এর সেশনের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সেই সময়ের পরে খুব যে প্রতিবাদী বিতর্ক আমি দেখেছি সেরকম না। তবে 90-এর দশকে, যেটি বললাম যে ইতিহাস যেটিকে সাক্ষ্য দেয়, 90-এর দশকে বিশেষ করে এরশাদ বিরোধী সেই সময়ের আন্দোলন, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য অনেক বিষয়, অনেক বেশি বিতর্ক হয়েছিল। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় না, ফরিদপুরে সেই সময় এই বিতর্ক হয়েছিল। আমরা চিটাগং, চট্টগ্রামে আমরা দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল। তখন আসলে এই বিতর্ক সংগঠন করেনি, রাজশাহী সাংস্কৃতিক যে দলটি ছিল তারা আয়োজন করেছে। আমি আবারও আপনাদেরকে আজকের এই আয়োজনের মাধ্যমে অনুরোধ জানাতে চাই যে আপনারা যদি এই ধরনের আয়োজন করতে চান, আমাদের টিএফএইচ এর সাথে যোগাযোগ করুন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করবার জন্য। আপনাদের ছোট্ট একটি উদ্যোগ এরকম হারিয়ে যাওয়া বিতর্ককে ফিরিয়ে আনতে অনেক বেশি অনুপ্রেরণা দেবে। মনি আপু আমাদের ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়েছে। আমি জুনায়েদকে অনুরোধ করছি, জুনায়েদ ভাই আপনি যদি মনি আপুকে ফ্রন্টে আনতে পারেন বা আমাদের সাথে যুক্ত করতে পারেন। উনি এখন কিছুটা লাইভ আছেন, আমাকে শুনতে পাচ্ছেন মনে হচ্ছে, কিন্তু ওনাকে আমরা দেখতে বা শুনতে পাচ্ছি না, কারণ উনি ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছেন। আহ মনিয়াপুর প্রশ্ন ধরেই আগাচ্ছিলাম। মনিয়াপু যেহেতু এর আগেও প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের আঙ্গিকে আমি শেষের দিকে আসি। সেটি হচ্ছে যে
এই বিতর্কের থিম নির্বাচনের ক্ষেত্রে, বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয়কে আমরা বিবেচনা করব কিনা? জি, মনি আপু, মনি আপুকে এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি। এখন শুনতে পাচ্ছি। এবং একটা কথা বলি, প্রযুক্তি কল্যাণেই যেরকম আমরা সবাই একসাথে সেরকম আসলে থাকে না, অনেক সময় হিতে বিপরীত হয়। আজ হয়তো বা সেরকমই হয়ে গিয়েছিল, আমি সবার কাছে দুঃখিত। এর মাঝখানে ভাইয়া, আপনার কাছে যেই প্রশ্নটা আপনি করলেন সেই প্রশ্নটার পাশাপাশি দর্শকের আরেকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। তার আগে একটু জানিয়ে দেই আজকে আমাদের সঙ্গে কারা কারা আছেন। সবার কথা তো বলতে পারবো না, তবে এখন যাদেরকে দেখছি সামনে অবশ্যই আমি তাদের নাম বলার চেষ্টা করব। শাফিনাল হাসিব আছেন, রাফায়েত হোসাইন আছেন, শিউলি সিদ্দিক আছেন, সালমা আক্তার যুক্ত হয়েছেন, রিদিতা পাল আছেন, রায়ান শিহাব আছেন, মাইশা তাসদিদ, আদিবা নাসরিন, প্রিন্স মাহমুদ, শৈলী আহমেদ, নাসমিন আক্তার সহ অনেকেই আছেন। মাইশা তাসদিদের একটা প্রশ্ন আছে ভাইয়া, সেটা হচ্ছে এই বক্তব্যের বিষয়ের সার্থকতা কিভাবে তিনি তার বক্তব্যে আসলে ফুটিয়ে তুলতে পারবেন, তিনি এই জিনিসটি জানতে চেয়েছেন ভাইয়া। এই দুটি প্রশ্নের উত্তর জানতে চাই। জি, যদিও প্রাসঙ্গিকভাবে আপনি যখন ছিলেন না তখন উত্তরটি দিয়ে দিয়েছি, যেটি বলা হচ্ছিল, বলেছিলাম যে এই বিতর্ককে আপনি প্রশ্ন করতে হবে, আপনি কেন আজকে দাঁড়িয়ে বিতর্ক করছেন, প্রতিবাদ করছেন। অর্থাৎ আপনার প্রথমে যদি বলি, ইংরেজিতে যেটি বলে স্ট্যান্ড পয়েন্ট, বাংলায় যেটি বলে আপনার অবস্থানকে নির্ধারণ করতে হবে। আপনি যদি যেই ব্যক্তি হন সেই চরিত্রটি ফুটিয়ে যদি তুলতে পারেন তাহলে আসলে বক্তব্যের সার্থকতা। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে কোন কৌশলে উপস্থাপন করবেন। প্রতিবাদী বিতর্ক খুব বেশি কৌশলের সুযোগ দেয় না। প্রতিবাদী বিতর্ক প্রতিবাদের ভাষায় বিতর্ক করতে বলে। আমি যেটি বলছিলাম, হয় আক্রমণাত্মক হতে হবে অথবা শ্লেষাত্মক হতে হবে। আপনি হয় প্রতিবাদের ভাষায় বিতর্ক করবেন অথবা আপনার দুঃখ প্রকাশ বা গ্লানি জানাবেন। অন্য বিতর্কে যেমন আপনি যদি বলি যে খুব আবেগী বক্তব্য রাখতে পারেন, খুব মায়াবী বক্তব্য রাখতে পারেন, খুব আহ, যদি বলি যে খুব রোমান্টিক বক্তব্য রাখতে পারেন, এই বিতর্কে সেটি আসলে সুযোগ নেই, আপনাকে প্রতিবাদ করতে হবে। তাহলে আপু যে প্রশ্নটি করেছেন তার জন্য দুটি উত্তর। আপনি কেন দাঁড়িয়েছেন সেই প্রশ্নটি আপনাকে নিজেকে করেন, যে আমি এই কারণে দাঁড়িয়েছি, আমি এই চরিত্র হয়ে দাঁড়িয়েছি, তাহলে আপনি উত্তর খুঁজে পাবেন। আর যেটি আমি বললাম সেটি হচ্ছে যে প্রতিবাদ করতে হবে, হয় শ্লেষাত্মক ভাবে না হয় আক্রমণাত্মক ভাবে। এই বিতর্ক এই সুযোগটি আপনাকে দেয়। আশা করি যিনি প্রশ্নটি করেছিলেন উত্তর পেয়ে গিয়েছেন। ভাইয়া, এবারে সেই সারপ্রাইজটা আমরা ওপেন করব কিনা? মানে যেটি হচ্ছে, আমি যেটি বলছি যে যদি দুটি বই একসাথে বের হয় তাহলে আমার তিনটি সন্তান হবে। রাফসান একজন আছেন, আহ, ওর বাচ্চা হলে তো আমাকে জানান দিতেই হবে। এবং সেই আজান আমি আসতে দেব না। আমার এই আজান জোরেই হবে, উলুধ্বনিও জোরে হতে পারে। আর মিষ্টি যেহেতু অনলাইনে আমি দেবো, কাউকে আমি বাদ রাখবো না, সবাইকে আমি মিষ্টি মুখ করাবো। যেটি হচ্ছে যে আহ, দুটি খণ্ড আদর্শ প্রকাশনা থেকে বের হচ্ছে, একদম শেষ পর্যায়ে রয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি দুটি বিষয়কে নজর দেবার জন্য। একটি হচ্ছে যে বানান এবং বাক্যের গঠন। যেহেতু বিতর্ক সংক্রান্ত বই, এটি যাতে কোনোভাবে এখানে কোনো আপোষের আমি চেষ্টা করছি না। ব্যক্তিগতভাবে আমি কয়েকজনকে যুক্ত করেছি বানান দেখবার জন্য। আর দ্বিতীয় যেটি আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, বইটি যাতে আসলে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, বিশেষ করে শিক্ষার্থীদের। আমরা অনেক সময় দেখি যে আমাদের বিতার্কিক যারা বই বের করেন, খুব ছোট্ট বই, কিন্তু 400 টাকা যখন একটি বইয়ের দাম হয়ে যায় তখন আসলে একজন শিক্ষার্থীর জন্য খুবই কষ্টকর। এবং টিফিনের টাকা বাঁচিয়েই তো বই কিনতে হয়। এটির জন্য আসলে কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দেয় না। এই এমন একটি রাষ্ট্রে আমি বসবাস করছি। হয়তোবা একদিন রাষ্ট্রের এই পরিবর্তন হবে, রাষ্ট্র যেদিন ঋণ দেবে। তো টিফিনের টাকা যেহেতু অল্প, বইটি যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কিন্তু আমি জানি না প্রকাশকরা কতটুকু আমাকে বিবেচনা করবে। মনি আপু, আমরা একদম শেষ সময়ে আছি। জি ভাইয়া, প্রথমত ভাষার মাস, এবং ভাষার মাসের আজকে ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর 27 ধরনের বিতর্ক নিয়ে আলোচনার ভাষার মাসের শেষ পর্ব। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন আমরা ঠিক প্রতি মাসে
13 এই 2 দিন লাইভে আসি। 27 ধরনের বিতর্ক নিয়ে আলোচনা হয়। 27 ধরনের বিতর্ক নিয়ে প্রত্যেকদিন না, একেক দিন একেকটা নিয়ে আলোচনা হয় এবং আপনারা সাথে থাকেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসার কথাগুলোও আমরা জানতে পারি এবং দিন শেষে ওই আমি একটা পর্বে বোধহয় বলেছিলাম, আমার কাছে আসলে বিনি সুতোর মালার একটা পরিবার হয়ে গেছেন আপনারা এবং সেই পরিবারের সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে খুবই ভালো লাগে এবং সেই ভালো লাগার রেশটুকু রেখেই আজকের মতো বিদায় নিতে চাই। তারেক আজিজ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই আয়োজন দেখলেন এতক্ষণ উপভোগ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী আয়োজনে দেখা হবে। ডিবেট ফর হিউম্যানিটি ডিএফএইচ এর সঙ্গে থাকবেন, বিতর্কের সাথে থাকবেন, নিজেকে ভালো রাখবেন এবং আপনার চারপাশটাকে ভালো রাখবেন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।